জনাব মিফতা সিদ্দিকী, উপস্থিত আমাদের সিনিয়র জয়েন্ট কনভেনার সিলেট মহানগরের জনাব হুমায়ুন কবির শাহীন, জনাব ফরজ চৌধুরী শামীম, জনাব জিয়াউল্লাহ হোসেন গনি জিল্লুর, জনাব রেজাউল হাসান কয়েসলুদ্দি, জনাব নজিবুর রহমান নজিব সহ উপস্থিত ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত এলাকাবাসী, 11 নম্বর ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। আপনারা এই কথা ক্রমাগত কয়েকদিন থেকে শুনছেন, তারপরেও না বললে হয় না। আজকে এই দেশে যে গ্যাস বিদ্যুতের সংকট, দুঃখের বিষয় হলো এই সংকটটি কৃত্রিম। কেন? কারণ এই সরকার বিগত কয়েক বছরে যে অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে, যেভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের পথে হেঁটেছে, তার অবশ্যম্ভাবী পরিণতি হিসাবে আজকে বাংলাদেশ, যেখানে প্রমাণিত মজুদ 34 থেকে 32 থেকে 42 টিসিএফ, 1 টিসিএফ মানে হচ্ছে 1 লক্ষ কোটি ঘনফুট, 1 লক্ষ কোটি ঘনফুট। এই 32 থেকে 42 টিসিএফ প্রমাণিত মজুদ থাকার পরেও শুধুমাত্র উত্তোলন না করার কারণে আজকে বাংলাদেশে গ্যাসের অভাব, এবং গ্যাসের অভাব হওয়ার কারণে বাংলাদেশে বিদ্যুতের অভাব। যেগুলি ডিজেল চালিত প্ল্যান্ট সেগুলি বন্ধ হয়ে গেছে। যে গ্যাসের সংকট, যেটি ডেফিসিট, যেটি বাইরে থেকে আমদানি করে উচ্চ মূল্যের এলএনজি দিয়ে পূরণ করা হতো, সেই এলএনজি আমদানি বন্ধ হওয়ার কারণে, স্পট মার্কেট থেকে ক্রয় করে এলএনজি আমদানি বন্ধ হওয়ার কারণে আজকে অনেকগুলি বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত বন্ধ। যে কারণে সারা দেশে আজকে গ্যাসের অভাব, বিদ্যুতের অভাব। এবং বিদ্যুতের অভাব মানে এটি না যে আমি আজকে আমার বাসা বাড়িতে ফ্যান চালালাম না, লাইট জ্বালালাম না। বিদ্যুতের অভাব হওয়ার ফলাফল হচ্ছে এই যে 11 নম্বর ওয়ার্ডে যতগুলি ওয়ার্কশপ আছে, যতগুলি গ্রিলের দোকান আছে, যতগুলি ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার প্রত্যেকটি সাফার করবে, প্রত্যেকটির আয় কমে যাবে। যদি এই প্রতিষ্ঠানগুলির আয় কমে যায়, তারা তাদের শ্রমিক কর্মচারীদের বেতন দিতে না পারে, তাহলে 2 মাস, 4 মাস, 6 মাস পরে এগুলি বন্ধ হবে। এবং বন্ধ হলে কার পেটে লাথি পড়বে? এই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পেটে লাথি পড়বে। আজকে আমাদের যেখানে শ্রমিক দলের যেসব ভাইরা এসেছেন, আপনারা যে সমস্ত প্রতিষ্ঠানে কাজ করেন, যেখানে আপনারা নির্মাণ শ্রমিকের কাজ করেন, প্রতিটা জায়গায় বিদ্যুৎ সংযোগ লাগে, ড্রিল মেশিন চালাতে হয়। যদি দিনের মধ্যে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাহলে আপনাদের প্রত্যেকের কাজের জায়গা সংকুচিত হবে এবং ফলাফল হবে আমাদের আয় কমে যাওয়ার মানে হলো এই যে 4 জন, 6 জন, 8 জন সদস্যের পরিবার, এগুলিতে আমরা ঠিক মতো মাসের বাজার করতে পারবো না। আমাদের ছোট বাচ্চারা অপুষ্টিতে ভুগবে। তো এই সংকটটি তৈরি করেছে এই বর্তমান আওয়ামী লীগ সরকার। কারণ এই সংকটটি তৈরি করেছে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র একটি কারণে। তারা যদি পর্যাপ্ত গ্যাস উৎপাদনের জন্য নিয়মিত কূপ খনন করত, তাহলে তাদের পছন্দের মানুষ দিয়ে তরল এলএনজি গ্যাস আমদানি করে হাজার হাজার কোটি টাকা তাদের পছন্দের লোকজনের পকেটে ঢোকানো সম্ভব হতো না। আর বিদ্যুৎ খাতের মাধ্যমে বাংলাদেশকে প্রায় দেউলিয়াতের দ্বার প্রান্তে তারা নিয়ে গিয়েছে, তাদের পছন্দের লোককে এই কুইক রেন্টাল দিয়ে বছরের পর বছর ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে। আমরা সবাই জানি এখন বাংলাদেশের এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হলো 22,500 মেগাওয়াট। অথচ যদি সব শিল্প প্রতিষ্ঠান চালু থাকে, সব বাসা বাড়িতে আমরা এসি, ফ্যান, লাইট জ্বালাই, তাহলে আমাদের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা হচ্ছে 14,000 মেগাওয়াট। তার মানে সর্বোচ্চ ব্যবহারের দিনেও 8,000 মেগাওয়াটের বিদ্যুতের উৎপাদন ক্ষমতা আমরা অলস বসিয়ে রাখি, এবং এটি শুধুমাত্র তাদের পছন্দের লোকের পকেটে হাজার কোটি টাকা দেওয়ার জন্য। এগুলি তো আমরা সবাই বুঝি। বাম হাতে পছন্দের লোকের কাছে যায়, তারপরে ঘুরে ডান হাতে আবার নিজের কাছে ফেরত আসে। এই তেলেসমাতি করার জন্য আজকে বিদ্যুৎ নাই,
গ্যাসও নাই। বাংলাদেশে এই ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে যে অজুহাতে এলএনজি আমদানি বন্ধ, কারণ এলএনজির দাম বেড়ে গিয়েছে, অথচ দুঃখের বিষয় ৩,৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরো ৩টি বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলি শুধুমাত্র এলএনজি দিয়ে চলার জন্য তৈরি। তার মানে আগামী কত বছর এরা বসে থাকবে আর এদের আমরা মানুষের করের টাকা দিয়ে ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে পালতে থাকবে। এই দেশ শেখ হাসিনার নেতৃত্বে একটা ফান্দে পড়ে গিয়েছে, ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে। এরা শোনেন এই সভা করার উদ্দেশ্য হলো, এই যে আমাদের নেতাকে নিয়ে এসেছি আমরা, এই সভা করার উদ্দেশ্য হলো যে কথাগুলি ওনারা বলবেন এগুলি আপনারা সারা সিলেট শহরে মানুষের কাছে পৌঁছে দেবেন। না শুনলে তো নিবেন কেন? এই যে এরা উন্নয়নের কথা বলে, উন্নয়ন, স্বাভাবিক উন্নয়ন, একটি স্বাভাবিক সরকার পরিচালনার কিছু বিষয় থাকে। প্রত্যেক সরকারের একটা বাজেট থাকে, একটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকে, প্রত্যেক বিভাগের দপ্তরের একটা করে বাৎসরিক বাজেট থাকে। উন্নয়ন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই যে এরা উন্নয়নের গল্প বলে, পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে প্রতি বছর কিছু উন্নয়নমূলক প্রকল্প না হয়। হিটলার মুসলিনি যখন ক্ষমতায় ছিল তখনও জার্মানি ইটালিতে অনেক উন্নয়ন হয়েছে। এই যে আমরা উঠতে বসতে গালি দেই নরপিশাচ ইয়াহিয়া খান, খোঁজ নিলে দেখবেন ইয়াহিয়া খানের স্বল্পকালীন সময়েও 2-4টা রাস্তাঘাট ব্রিজ হয়েছে। 2-4টা রাস্তাঘাট সেতু হওয়ার মানে উন্নয়ন না। এরা 100 টাকার প্রজেক্ট 1000 টাকায় করে, 10,000 কোটি টাকার প্রজেক্ট 32,000 কোটি টাকায় করে, রেল ব্রিজ করে পদ্মা সেতুতে 5 বিলিয়ন দিয়ে। 5 বিলিয়নের ডলার যদি আজকের বাংলাদেশি টাকায় রূপান্তরিত করেন তাহলে এটার মানে হচ্ছে প্রায় 60,000 কোটি টাকা। এইভাবে 1 টাকার জিনিস 10 টাকা করে তারা বাংলাদেশকে দেউলিয়াতে দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। আর একটা জিনিস পেয়েছি আমরা এদের থেকে, সেটি হচ্ছে অতি কথন। এদের মুখ আপনি কোন অবস্থায় বন্ধ করতে পারবেন না। এই যে এদের কিছু স্বাস্থ্যবান মন্ত্রী আছেন, দেখবেন চকচকে তেলতেলে চেহারা। এরা ভোটের আগের দিন ভোট চুরি করে এমপি মন্ত্রী হয়েছে। এরা একের পর এক দুর্নীতিগ্রস্ত প্রকল্প পাশ করে সেটির জন্য কোনো জবাবদিহি নাই, এবং ভবিষ্যতে কখনো যেন জবাবদিহি করতে না হয় সেই জন্য প্রকল্পের জন্য ওরা ইন্ডেমনিটি পাস করে রেখেছে। প্রকল্পের জন্য ইন্ডেমনিটি পাস করা, তার মানে পরবর্তী সময়ে ভবিষ্যতে কোনোদিন ওরা যে সমস্ত বিদ্যুৎ খাতের দুর্নীতিগ্রস্ত প্রকল্প নিয়েছে সেগুলি সম্পর্কে যেন বাংলাদেশের জনগণ কোনো প্রশ্ন তুলতে না পারে, আদালতে যেতে না পারে, তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে না পারে, সেই জন্য তারা ইন্ডেমনিটি পাস করে গিয়েছে। এই হচ্ছে এদের উন্নয়নের ফিরিস্তি। আর নিজের দেশের মানুষকে লুটপাট করে, নিজের দেশের মানুষের ভোটের আমানত চুরি করার পরে এই দেশকে তো বেহেশত মনে না হওয়ার কোনো কারণ নাই। এটি হচ্ছে এদের সাদ্দাদের বেহেশত। এই সাদ্দাতগুলি ইনশাল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন অতীতকালে যে সমস্ত নাজারা দেখিয়েছেন, নিশানা দেখিয়েছেন, উদাহরণ সৃষ্টি করেছেন, সেই উদাহরণের স্রোতে এই সাদ্দাতরাও ইনশাল্লাহ ভেসে যাবে, বেশি দিন লাগবে। দেশের প্রতিষ্ঠানগুলিকে এরা কিভাবে ধ্বংস করেছে আমি 2-1টি শুধু উদাহরণ দিয়ে শেষ করব। আমাদের যুগ্ম মহাসচিব সাহেব আলাল ভাই বক্তব্য রাখবেন। যশোরের এক এসপি ছিলেন, তার সরকারি যে বাড়ি, এসপি বা সরকারি কর্মচারীরা কোন একটি জায়গায় আসেন কতদিনের জন্য, 3 বছর, অনেক সময় 6 মাস পরে তাদের বদলি হয়ে যায়। তো উনি সরকারি বাসায় আছেন, উনার মনে হলো সরকারি বাসার এলাকা বাড়াবেন। উনি পাশের বাড়ি এক শিক্ষিকা ভদ্র মহিলা লুৎফুন্নেসার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সেই জায়গার একটা অংশ দখল করে ফেললেন। লুৎফুন্নেসা তার বাড়ি এসপির বাসার নিচে সরকারি বাসভবনের পাশে, তিনি শহরের আরেক জায়গায় ভাড়া বাসায় থাকতেন তার কলেজ পড়ুয়া ছেলে এবং অসুস্থ স্বামীকে নিয়ে। যে এসপি লুৎফুন্নেসার জায়গা দখল করে তার সরকারি বাসভবন সম্প্রসারিত করলেন, সেই লুৎফুন্নেসা ছিলেন তার নিজের শিক্ষিকা, সেই এসপি। তাহলে বুঝেন
এই দেশে নীতি নৈতিকতা, সরকারি কর্মচারীদের মানদণ্ড, ওরিয়েন্টেশন এরা কোথায় নিয়ে গিয়েছে? কোথায় নিয়ে গিয়েছে? এরা শিক্ষিত লোকের মধ্যে পিশাচ তৈরি করেছে, একদল এক শ্রেণীর পিশাচ, যাদের মাধ্যমে তারা সারা দেশকে তাদের পায়ের নিচে দাবিয়ে রেখেছে। জাকির হোসেন মিলনের নাম আপনাদের অনেকের মনে আছে। মিলনকে যখন প্রথমবার রিমান্ডের পরে আদালতে আনা হয়, মিলন কাঁদতে কাঁদতে তার চাচাকে বলেছিল, এই অত্যাচার আমি সহ্য করতে পারবো না। ফেসবুক ভেসে গিয়েছিল তার বুকে পিঠে আঘাতের নির্যাতনের চিহ্ন দেখে। কয়েকদিন পরে মিলন মারা গেল। ময়নাতদন্তের রিপোর্টে আসলো মিলনের মৃত্যু স্বাভাবিক, তার গায়ে কোনো নির্যাতনের চিহ্ন নাই। তাহলে চিন্তা করেন কোন পেশায় এরা অবক্ষয় বাকি রেখেছে। এক একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাদের কথা এবং আচরণ শুনলে লজ্জায় মুখ ঢাকতে হয়। শিক্ষক নষ্ট করেছে, শিক্ষিকা নষ্ট করেছে, চিকিৎসক নষ্ট করেছে, পুলিশ প্রশাসন ধ্বংস করেছে, সিভিল প্রশাসন ধ্বংস করেছে। সমাজের কোনো জায়গা বাকি নাই এদের কালো হাত এই সমাজকে কালো করে নেয়। যাই হোক, এই অত্যাচারের হাত থেকে যদি এই দেশের মানুষকে বাঁচাতে হয়, আমাদের কারো এমপি মন্ত্রী হওয়ার জন্য না, বা বেগম জিয়া তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না। বেগম জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তারেক রহমান সাহেবের বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন প্রধানমন্ত্রী। ক্ষমতা এদের দেখা আছে, মানুষের ভালোবাসায় এরা ধন্য। আপনারা এই যে ওয়ার্ড সভা, এটি তো একটা ওয়ার্ডের মিটিং, কয়েক ঘন্টায় নোটিশ পেয়েছেন আমরা। দেখেন এই রাস্তায় এবং রাস্তার 2 ধারে কত কত মানুষ। কয়েকদিন আমাদের সভাগুলিতে দাওয়াত দিয়ে লোক আনার দরকার পড়ে না। মানুষ যখন সেই সভার খবর পায়, নিজের পায়ে হেঁটে নিজের গরজে কথা শুনতে আসে। কারণ মানুষ এই হায়নাদের হাত থেকে নিষ্কৃতি চায়, বাঁচতে চায়। সুতরাং আমাদের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না, বা আমাদের এই নেতৃবৃন্দকে এমপি মন্ত্রী বানানোর জন্য না, এই দেশের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, এই দেশকে মেহফুজ করার জন্য, এই দেশটিকে বাসযোগ্য রাখার জন্য এই হায়নাদের হাত থেকে এই দেশকে উদ্ধার করতে হবে। এবং যে আন্দোলনটি চলছে, এই আন্দোলনের ধারাবাহিকতা ইনশাল্লাহ একদিন যখন ডাক আসবে, তখন সিলেটে না, আমরা সবাই পায়ে হেঁটে ঢাকায় যাব, এবং এই স্বৈরাচারের সাথে আমাদের চূড়ান্ত ফয়সালা ইনশাল্লাহ ঢাকার মাটিতেই হবে। আপনারা প্রস্তুত হন, ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে এই দেশের মালিকানা আবার আমরা এই দেশে ফিরিয়ে আনবো, এই দেশের মানুষের হাতে ফিরিয়ে আনবো। আমি শেষ করার আগে আমাদের নেতা জনাব তারেক রহমানের 2টা স্লোগান দিব। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে, ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির প্রথম সদস্য জিয়া, মাহবুব কাই শাহীন, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আজমল হোসেন, মকুল আহমদ, মুর্শেদ আক্তার রশিদ চৌধুরী, আবুল কালাম। প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন এই ব্রিটিশ সরকার দীর্ঘ 3টা আন্দোলন